ভারত মিয়ানমার যেভাবে বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছে, ভারত আর মিয়ানমারের মতো বন্ধু দেশ থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। বাংলাদেশের সম্পদগুলো যেভাবে লুটে নিয়ে যাচ্ছে ভারত আর মিয়ানমার, তা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বাংলাদেশের সমুদ্র থেকে মাছ, গ্যাস এবং বিভিন্ন খনিজ সম্পদ ভারত আর মিয়ানমার তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকার কিছুই করতে পারছে না। বাংলাদেশের সমুদ্রের নিচে এত পরিমাণ গ্যাসের খনি আছে যে পুরো সৌদি আরবকে কিনে নেওয়া যাবে, কিন্তু বাংলাদেশ সমুদ্র থেকে সে গ্যাস তুলতে পারছে না। বন্ধুরা, 2012 ও 2014 সালে ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নিষ্পত্তির ফলে বাংলাদেশ 1,18,813 বর্গ কিলোমিটারের বেশি সমুদ্র এলাকা পায়, কিন্তু এই বিশাল সমুদ্রের সুবিধা আমরা কতটুকুই বা নিতে পারছি? শুধুমাত্র নামে বাংলাদেশের মধ্যে রয়েছে। জানলে অবাক হবেন, আমাদের জেলেরা মূলত 40 থেকে 60 মিটার গভীর পর্যন্ত মাছ ধরতে পারে, আর 100 মিটারের বেশি গভীরে টুনা বা বড় মাছগুলো আধুনিক ট্রলারের সাহায্যে তুলে নিয়ে যাচ্ছে ভারত আর মিয়ানমার, কারণ তাদের কাছে আধুনিক ট্রলার আছে। বাংলাদেশের কাছে শুধু আছে 71-এর চেতনা। আমরা কেন পিছিয়ে যাচ্ছি? কারণ আমরা 1971 সাল থেকে আর সামনে এগোতেই পারছি না। কিছু হলেই শুধু 1971 সাল। সমুদ্রে ভারতকে টেক্কা দিয়ে কিভাবে আমরা নিজের সম্পদ তুলতে পারবো? সেটা কোনোদিনও সম্ভব না যদি না ভারতের দালালগুলোকে বাংলাদেশ থেকে লাথি মেরে বের করতে পারি। তার আগে যতই বাংলাদেশের মাটিতে সোনা উঠুক না কেন, সেই সোনা আমরা হাতেও তুলতে পারবো না। ভারতের দালালরা সেগুলো ভারতে পাচার করে দিবে। দেখুন বন্ধুরা, বঙ্গোপসাগর হঠাৎ করে ভারত ও মিয়ানমারের কাছে লোভনীয় হয়ে উঠেছে, কারণ বঙ্গোপসাগরকে যে দেশ ব্যবহার করতে পারবে তাদের সিঙ্গাপুর হতে বেশি সময় লাগবে না। এর বিশাল বুক জুড়ে রয়েছে খনিজ সম্পদের প্রাচুর্য। ভারতের সমীক্ষায় দেখা যায় সমুদ্রের তলদেশে রয়েছে প্রায় 100 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস, আর মিয়ানমারের অনুসন্ধানে আবিষ্কৃত হয়েছে প্রায় 7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। ইতিমধ্যেই তারা এসব সম্পদ উত্তোলন শুরু করে দিয়েছে। বাংলাদেশের কর্মকর্তারাও সমুদ্র সীমায় অনুসন্ধান চালিয়ে গ্যাস হাইড্রেট বা মিথেন গ্যাসের জমাট স্তরের উপস্থিতি পেয়েছেন, কিন্তু অজানা কারণে এই সম্ভাবনাকে আর এগিয়ে নিয়ে যাওয়া যায়নি। সেই অজানা কারণ আর অজানা নয়, এখন সবারই জানা যে ভারত চায়নি তাই হয়নি। বাংলাদেশে অবস্থিত ভারতের দালালরা যেদিন তাদের আব্বার কাছ থেকে গ্রিন সিগন্যাল পাবে সেদিনই এগুলো তুলবে। বঙ্গোপসাগরে বাংলাদেশ অংশে গভীর এবং অগভীর মিলিয়ে 26টি ব্লকে তেল ও গ্যাসের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সালফার, মেটালিক, নোডিওল, কোবাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো পরিকল্পনার মধ্যে আটকে আছে। কবে আমার আব্বা বলবে সেদিন আমি কাজ করব। অথচ এই বিশাল সমুদ্র সীমা হতে পারে অগাধ প্রাকৃতিক সম্পদের ভান্ডার, যা দেশের বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে সক্ষম। তবুও আমাদের সমুদ্র সম্পদ এখনো প্রায় অনাবিষ্কৃত এবং অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। চীন, জাপান 2070 সালে পৌঁছে গেছে, আর আমরা 1971 সালের টাইম ফ্রেমে আটকে গেছে। কোনোভাবেই যেন 71-এর চেতনা থেকে বের হতে পারছি না। বিশেষজ্ঞদের মতে এই সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে বছরে প্রায় 12,000 কোটি টাকা আয় করা সম্ভব, যেটা আমাদের আব্বা কোনোদিনও চায় না। পৃথিবীর জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে বিশ্ব জনসংখ্যা দাঁড়াবে 900 কোটিতে, আর বাংলাদেশের মানুষের হাতে থাকবে হারিকেন আর পেছনে থাকবে আখ্যা বাস। ভাবুন তো, 900 কোটি মানুষের খাদ্যের যোগান দেওয়া কতটা চ্যালেঞ্জিং হবে। তাই সমুদ্র নির্ভর এই বিকল্প অর্থনীতির গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু আমরা তো আছি কার্ড নিয়ে, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। এখন তো মনে হচ্ছে বাচ্চা নিতে হলেও ওয়াইফের কাছ থেকে কার্ড নিতে হবে, যে ওয়াইফের কাছে যাব কি যাব না। বিশ্ব অর্থনীতিতে সমুদ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্য অনুযায়ী বিশ্বের 430 কোটিরও বেশি মানুষের প্রায় 15% প্রোটিনের চাহিদা পূরণ করছে সামুদ্রিক মাছ, উদ্ভিদ এবং জীবজন্তু। কিন্তু আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করছে পাশের দেশের দাদাবাবুরা। তাদের পা চেটে চেটে প্রোটিন পায় আমাদের দেশের কিছু নেতারা। কিন্তু এই সকল সামুদ্রিক মাছ, উদ্ভিদ, জীবজন্তু এগুলো কিন্তু স্থির নয়। যে কোনো সময় বাংলাদেশের সীমানা পেরিয়ে অন্য দেশের জলসীমায় চলে যেতে পারে। তখন বাংলাদেশের সম্পদ আহরণ করতে পারবে না। বাংলাদেশের এই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে ভারত, মিয়ানমার আর শ্রীলঙ্কা। তারা গভীর সমুদ্র থেকে সম্পদ আহরণ করে নিয়ে যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠান সেভ আওয়ার সি এর তথ্য অনুযায়ী প্রতি বছর বঙ্গোপসাগর থেকে প্রায় 80 লাখ টন মাছ ধরা হয়। কিন্তু জানেন তো, বাংলাদেশ কোনোদিনও পারবে না
যেটা করা যায় বাংলাদেশ সেটা কোনোদিন করতেই পারবে না। বাংলাদেশের জেলেরা ধরতে পারে মাত্র 7 লাখ টন মাছ। এর প্রধান কারণ হচ্ছে আধুনিক মাছ ধরার ট্রলারের অভাব। গভীর সমুদ্রে যাওয়ার জন্য লং লাইনার বা স্টিল বডি ট্রলার প্রয়োজন, যার প্রতিটির দাম প্রায় 30 থেকে 50 কোটি টাকা। আমাদের দেশে এই ধরনের ট্রলারের তীব্র সংকট রয়েছে, তবে দালালের কোনো সংকট নেই। সরকার 2020 সালে টুনা ধরার জাহাজ কেনার প্রকল্প নিলেও নানা জটিলতায় 2026 পর্যন্ত পেরিয়ে যায়। বাংলাদেশের কোনো জটিলতা আর যায় না। শেষ পর্যন্ত নৌবহরে যোগ হচ্ছে মাত্র 2টি জাহাজ, কারণ আমাদের আব্বারা বলেছে, বাবা তোমরা 2টি জাহাজ নিয়েই সন্তুষ্ট থাকো। এই 2টি জাহাজ ভারত মিয়ানমারের তুলনায় কিছুই না। এছাড়াও আমদানি সিন্ডিকেটের কারণে দেশীয় শিল্প সঠিক সুরক্ষা পায় না। অনেক সময় কম দামে মাছ আমদানির সুযোগ থাকায় বিনিয়োগকারীরা 30 থেকে 40 কোটি টাকার ঝুঁকি নিয়ে সমুদ্রে নামতে আগ্রহী নয়। বাংলাদেশ মাছ ধরার ক্ষেত্রে বিনিয়োগ করবেই বা কেন? পাশের দেশ আব্বাদের কাছ থেকে কিনে আনলেই তো হবে, এতে আব্বারা কিছু টাকা ইনকাম করতে পারবে। তাছাড়া এর সাথে রয়েছে নিরাপত্তাহীনতা, গভীর সমুদ্রে জলদস্যুর আতঙ্ক, জেলে অপহরণ এবং মুক্তিপণ দাবির ঘটনা জেলেদের নিরুৎসাহিত করে, যার ফলে অনেকেই গভীর সমুদ্রে যেতে ভয় পান। গত 7 বছরে বঙ্গোপসাগরে মাছের মজুদ প্রায় 80% কমে গেছে। এ অবস্থায় গভীর সমুদ্র থেকে মৎস্য ও খনিজ সম্পদ আহরণ ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। কারণ বাংলাদেশের যে অবস্থা হয়েছে, খাম্বা আছে বিদ্যুৎ নেই, পেট্রোল পাম্প আছে তেল নেই, শেষে সমুদ্র থাকবে সমুদ্রের পানি থাকবে না। বাংলাদেশের সমুদ্র বলছে, ভাই আমাকে ব্যবহার করে তোরা ধনী হয়ে যা, কিন্তু আমরা নিজেরাই বড়লোক হব না। আমরা তো দাস হতে চাই, সারা জীবন দাস থাকতে চাই। আমার দাদা নেতার গোলামি করে গিয়েছে, আমার বাপ সারা জীবন করে গিয়েছে, এখন আমি নেতার পা চাটবো। এখন কমেন্টে আপনাদের মতামতকে জানিয়ে দিন। দেশ নিয়ে হাজার ভিডিও বানিয়েও কিছু কানা পাবলিক রয়েছে, তাদের কোনোদিনও চোখ খুলবে না। তারা দল বলতে অন্ধ, তারা নেতা বলতে অন্ধ। সারা জীবন চেটে তারা জিবা ক্ষয় করে ফেলেছে। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।